এখন তো তোমরা সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার 8টায় ক্লাস ছিল না? হ্যাঁ ছিল স্যার। হুম। তোমরা ইয়া করে মিউট করে রেখো তো মাইক্রোফোন, সাউন্ড আসলে অন্যদের প্রবলেম হয়। হ্যাঁ, একটা সাউন্ড শোনা যাচ্ছে, কি গাড়ির নাকি বাসার কোনো একটা সাউন্ড শোনা যাচ্ছে। মিউট করে রাখো সবাই। কি বলো, ছাত্ররা কি টাইম সম্পর্কে বুঝলাম না, তোমাদের এত ডিলে হচ্ছে কেন? 35 মাত্র, 9:05 আগে কিন্তু সেশন স্টার্ট হয়। ওয়াহিদ আছো, সিয়ার আছো? সিয়ার আনমিউট করে কথা বলো, কি ব্যাপার 35 কেন? স্যার একটু সকাল সকাল তো স্যার অনেকে হয়তো ঘুম থেকে উঠতে পারে নাই। ও মাই গড, 9টায় ঘুম থেকে উঠতে পারে না? হ্যাঁ, 8টায় ক্লাস থাকলে কি করতো? হ্যাঁ, ভার্সিটিতে থাকতে। স্যার ভার্সিটিতে তো স্যার উঠে কোনো রকম আসে আর কি, বাসায় স্যার বুঝি না স্যার। শীতে এখান তো তোমরা তোমাদের নিজের বেডে মানে ল্যাব বা কাঁথা মুড়িয়ে নিয়ে ওখানে ক্লাস করতেছো নিশ্চয়ই, তাই না? এটা তো বেশি আরামের, বেশি আরামে মনে হয় ক্ষতি করে মানুষের, তাই না? জি স্যার হয়তো। বেশি আরাম পেয়ে এখন ক্লাসই করতে যাচ্ছে না। আর ভার্সিটিতে হল থেকে কিন্তু এই শীতের মধ্যে দৌড়ে আসতে হইতো 8টার সময়, 9টায় ক্লাস, মানে 37 এখন পর্যন্ত। আমরা শুরু করি নাকি? 37 ইউজুয়ালি কতজন হয় তোমাদের? 60 ক্রস করে না? জি 60? স্যার 60 ক্রস করে স্যার।
মানে নেক্সট টাইম তুমি মেসেজটা এমনি দিবা যে মানে 9টা মানে 9টায়, হ্যাঁ? জি স্যার। ওইখানে কিন্তু রেকর্ড হয় 5 মিনিট, 9টার 5-এর পর যারা জয়েন করবে তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না, কারণ এখানে তো রেকর্ডেড থাকবে। আমার কোনো কিছু করার নেই এখানে, ম্যানুয়ালি কোনো কিছু করার সুযোগ নেই। সফটওয়্যারই ডিটেক্ট করবে কে কখন জয়েন করে, টাইম দেওয়া থাকবে কে কখন জয়েন করে। বুঝতে পেরেছো? জি স্যার। 9টা 5-এর পরে জয়েন করলে অ্যাটেন্ডেন্স থাকবে না, এটা বলে দিবা, দেখবা তাহলেই ইয়ে হবে। এই জন্যই প্রতিষ্ঠান, হ্যাঁ, ইনস্টিটিউশন কিন্তু সেই জন্যই তৈরি হয়। রুলসের মাধ্যমে এই জন্যই তোমাদের এইসব সাবজেক্ট এই পড়ানো হয়। সোশ্যাল সায়েন্সের পারপাসটাই হচ্ছে এটা। রুলস সম্পর্কে জানতে হবে, সমাজে বাস করতে হলে সমাজে নিয়মকানুন শিখতে হবে, প্রতিষ্ঠান বুঝতে হলে প্রাতিষ্ঠানিক নিয়ম বুঝতে হবে। না শুধু প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করলে তো চলবে না, প্রতিষ্ঠান গড়ে ওঠে প্রাতিষ্ঠানিক নিয়মে, প্রাতিষ্ঠানিক নিয়মকে তোমাদেরকে মানতে হবে। স্যার শুরু করে দিই স্যার, 40 জন হয়ে গেছে। আচ্ছা, কেউ রিভিউ করো তো গত ক্লাসটা একটু, আমরা কি আলোচনা করেছিলাম? একজন, যে কোনো একজন বলো খুব সংক্ষেপে, যে আমরা গত ক্লাসে আলোচনায় এই সাবজেক্টের মোড কি ছিল, বা এই সাবজেক্টের মধ্যে আমরা কি স্টাডি করব, বা ওভারঅল সিলেবাস সম্পর্কে একটা ধারণা দেও, যেটা কিনা তোমার ফিউচারে কাজে লাগবে, যে অ্যাকচুয়ালি তুমি এই সাবজেক্টটার মাধ্যমে তুমি কিছু শিখতে পারবা, বা তোমার ফিউচার লাইফে তুমি কিছু কাজে লাগাইতে পারবা, বা আলটিমেটলি এই সাবজেক্টের একটা পারপাস ছিল, যে পারপাসটা সার্ভ করা যাবে। অ্যাকচুয়ালি এই ডিগ্রির সাথে এই সাবজেক্টের মিল আছে তোমাদের আন্ডার গ্রাজুয়েটের সাথে। আন্ডার গ্রাজুয়েটের যে বিএসসি ইঞ্জিনিয়ার করবা, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, সেটার এই সাবজেক্টের সাথে ইন্টিগ্রেট করে একটা কিছু বের করা সম্ভব, এরকম বিষয়টা। এনিবডি ক্যান, হ্যাঁ। কেউ বলো। কেউ বলতে পারছো না? একটু ফিডব্যাক না দিলে তো মুশকিল। আচ্ছা, সাদ বলো, সাদ কি? সাদ। জি স্যার। তুমি বলো। রিক্যাপ করতে হয়, রিক্যাপ না করলে তো আমরা বুঝতে পারবো না আসলে গত ক্লাসে কি। প্রত্যেকের ব্রেইনে একটা করে নক করতে হবে না, যে গত ক্লাসে আমরা এটা পড়েছিলাম। বলো সাদ, কি কি স্টাডি হয়েছিল গত ক্লাসে, আমরা কি শিখতে পেরেছিলাম আলটিমেটলি? আমরা স্যার সিলেবাসের উপর কিছুটা আলোচনা করছি স্যার। আমাদের স্যার রুরাল সোসিওলজির সাথে আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কগুলো স্যার, কিভাবে ক্লাসিফিকেশন করা যায়, তারপর স্যার এটার অ্যাপ্লিকেশন গুলো কি, এই টাইপের। গুড, ভালো। এই তো অনেকগুলো বিষয়, মেসেজগুলো তুমি দিতে পারলা। হ্যাঁ, না জিজ্ঞেস করলে কিন্তু ভিতরেই থাকতো। হ্যাঁ, মেসেজ কনভে করতে হবে। এমনি তো আমরা অনেক ডিস্টেন্সে ক্লাস করতেছি, হ্যাঁ, তারপরে বেসিক মিনিমাম যতটুকু যে আমাদের জানা উচিত, ইন্টারাকশন দরকার, ততটুকু কিন্তু করতে হবে। হ্যাঁ, জি সেটাই। স্যার। আর তোমরা কি স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছ ইয়াটা, স্লাইড? না স্যার, দেখা যাচ্ছে না, না অফ হয়ে স্যার। গেছে স্যার। ওকে, আবার দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ তো, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা আজকে এখান থেকে শুরু থেকে কিছু বিষয় স্টাডি করব আর কি। হ্যাঁ, যেহেতু আমরা রুরাল সোশিওলজি নিয়ে আলোচনা করব, এই সাবজেক্ট, এটার রুরাল সোশিওলজির শাব্দিক মিনিংটা তোমাদের কাছে কি মনে হয়? এটা বাংলা অর্থ করলে কি দাঁড়ায়? গ্রামীণ সমাজ ব্যবস্থা।
গ্রামীণ সমাজ, বিজ্ঞান স্যার। হ্যাঁ বিজ্ঞান, নট ব্যবস্থা, নট সিস্টেম অর সামথিং। তুমি এখানে সোশিওলজি, সোশিওলজির বাংলা তো জানোই, হ্যাঁ সমাজ বিজ্ঞান। রুরাল হচ্ছে গ্রামীণ, হ্যাঁ গ্রামীণ সমাজ বিজ্ঞান। একটা হচ্ছে গ্রাম, তারপরে হচ্ছে সমাজ, আবার হচ্ছে সাথে বিজ্ঞান, তিনটা বিষয় কিন্তু খুবই জড়িত, হ্যাঁ। গ্রামীণ সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের, সমাজ বিজ্ঞান সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে আগে, যেহেতু সমাজ একটা শব্দ আলাদা আছে, তারপর হচ্ছে বিজ্ঞান, তার মানে সমাজ সম্পর্কে জানতে হবে আগে আমাদের, হ্যাঁ। তার মানে সমাজ কি বলো, একজন বলো। আমরা সমাজে বেড়ে উঠতেছি, হ্যাঁ সমাজের মধ্যেই আছি, সমাজের বাইরে আমরা কেউ না। বলো তো সমাজটা কি, তোমাদের নিজস্ব পার্সপেক্টিভে বলো, নিজস্ব চিন্তা চেতনা থেকে, হ্যাঁ। বলো তো প্লিজ। স্যার কোনো এক সম্প্রদায়ে একত্রে বসবাস করা, সবাই একসাথে একাধিক চরিত্র একত্রে নিয়ম কানুন গঠন করে স্যার কিছু উপযোগী পরিবেশ করে বসবাস করার একত্রে স্যার, এটাই সমাজ। ভালো হয়েছে, অন্য কি বলো আরো। সকালে তো ব্রেনটা ফ্রেশ না, ব্রেনকে ফ্রেশ করো, যে আমরা তো সমাজে বড় হয়েছি, এখন তো তোমাদের একটা নির্দিষ্ট, এই যে তোমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, হ্যাঁ অনেক কিছু বুঝো, অনেক কিছু স্টাডি করছো, অনেক কিছু বুঝছো, ফ্যামিলি বুঝো তাই না, কমিউনিটি বুঝো, রাষ্ট্র ব্যবস্থা বুঝো, তাহলে সমাজ বুঝো না কেন? সমাজ সম্পর্কে বলো, আরেকজন বলো। পরস্পর নির্ভরশীল হয়ে গড়ে ওঠা সমষ্টিকে সমাজ বলে। মোর স্পেসিফিক হয়ে গেল, হ্যাঁ আরো ব্রডলি চিন্তা করতে হবে, যে আসলে পরস্পর নির্ভরশীল হয়ে বলছো যে নির্দিষ্ট জনগোষ্ঠীকে না, খুব মাইক্রো লেভেলের, এটা ম্যাক্রো, মাইক্রো, প্লাস মেসো, অনেক লেভেল থেকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি সমাজকে। এক কথায় হচ্ছে সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ, হ্যাঁ সোসাইটি ইজ দ্য সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ। সমাজ কি আমরা চোখে দেখতে পাই? না স্যার। দেখা যায় না? তাহলে কি দেখা যায় সমাজের? আর সমাজের লোকজনের আচরণবিধি, তারপর স্যার নিয়ম কানুন। এগুলো কি দেখা যায়? স্যার উপলব্ধি করা যায় কিন্তু দেখা যায় না। সমাজে কি নির্দিষ্ট গণ্ডি আছে? স্পেসিফিক কোনো এরিয়া আছে সমাজের? কয়েকটা সমাজের এক্সাম্পল দাও তো, দু একটা এক্সাম্পল দাও, যে সমাজ, আমরা তো অনেকেই কথায় কথায় বলি, হ্যাঁ অমুক সমাজ, তেমন সমাজ, সেই সমাজ, হ্যাঁ এখন বিশ্ব সমাজ ব্যবস্থা বলে কিন্তু, হ্যাঁ ওয়ার্ল্ড সোশ্যাল সিস্টেম, তাই না? বিশ্বায়নের ফলে একটা সারা পৃথিবী একটা সমাজ ব্যবস্থার অধীনে আসছে, যেমন ইউনাইটেড নেশন, হ্যাঁ জাতিসংঘ, এর পারপাসটা কিন্তু সকল সারা বিশ্বকে কিন্তু একটা কমন প্ল্যাটফর্মে এনে, হ্যাঁ যে বিভিন্ন প্রবলেমস ক্রিয়েট হয় একটা দেশের সাথে আরেকটা দেশের, বা একটা দেশ অনুন্নত আরেকটা দেশ উন্নত, সে অনুন্নত দেশকে কিভাবে সাহায্য করতে পারে বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে। ওই যে কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজম, হ্যাঁ এগুলো এখন নেই, তাই না? কিন্তু এখন ওয়ার্ল্ড সিস্টেমে আমরা দেখতে পাই যে সারাটা বিশ্ব, তারা বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে হোক, অস্ত্র বিক্রির মাধ্যমে হোক, বিভিন্নভাবে বিভিন্ন দেশকে শোষণ করার চেষ্টা করে। আগের মতো সেই কলোনি, মানে শোষণের যে সিস্টেমটা ছিল, হ্যাঁ ফিজিক্যালি সেখানে রুল করে, সেই সিস্টেমটা এখন নেই। বাট
এই বিশ্বায়নের ফলে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন দেশের মধ্যে, দুইটা দেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে কোনো দেশ দুই দেশের মধ্যেই অস্ত্র বিক্রি করে, হ্যাঁ, বিভিন্ন পাওয়ারে বিভক্ত না সারাটা বিশ্ব, হ্যাঁ। এগুলো তো তোমরা বুঝো না, ওয়ার্ল্ডের প্রতিদিনকার যে হিস্ট্রি, প্রতিদিনের ইতিহাস, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের সজাগ থাকতে হবে। বাংলাদেশ সম্পর্কে জানতে হলে অথবা বিশ্ব সম্পর্কে জানতে হলে বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড সোশ্যাল সিস্টেমটা কিভাবে চলতেছে, হ্যাঁ, বিশ্বায়ন বুঝো তো না, গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন বুঝো তো না, যে ইকোনমিক্যালি, Yes, সোশ্যালি, sir. হ্যাঁ, একটা পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সারা ওয়ার্ল্ড একসাথে হয়ে গেছে। ইউএসএ তে নির্বাচন হচ্ছে, বাংলাদেশে দেখবা যে বাংলাদেশের মানুষ কোনো এলাকায় সেই যে বাইডেনকে সমর্থন দেওয়ার জন্য বা বাইডেন পাস করেছে, দেখবা যে অনেক এলাকায় রান্না বান্না করে খাওয়ানো হয়েছে, বরিশালে খবরে দেখলাম। দেখো বিশ্ব ব্যবস্থাটা কি অবস্থা। আমাদের দেশে নির্বাচন না, সেই ইউএসএ নির্বাচন, সেখানে ট্রাম্পকে সমর্থন করে না, ট্রাম্পের অপোজিট পার্টি উইন করেছে, হ্যাঁ, ডেমোক্রেটরা, সেখানে সেই জন্য দেখলাম বরিশালে খাবার একটা টিভিতে দেখলাম। তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে যে এটা কেন, হ্যাঁ। দেখো ওয়ার্ল্ড কত ছোট হয়ে গেছে, যে বরিশালের একটা গ্রামেও ইউএস এর ইলেকশনের জন্য সেখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, হ্যাঁ, ওয়ার্ল্ড কত ছোট হয়ে আসছে তাদের ব্যাপারে। সুতরাং আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা সম্পর্কে নিয়ে তো আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। হ্যাঁ, সমাজে নির্দিষ্ট কোনো পরিসীমা নেই, হ্যাঁ, এটার কোনো বাউন্ডারি নেই, হ্যাঁ, একটা কমিউনিটি থাকতে পারে, হ্যাঁ, বাউন্ডারি, কোনো সম্প্রদায়ের থাকতে পারে, বাট সমাজের কোনো বাউন্ডারি নেই, হ্যাঁ। এটা সব যেহেতু সমাজের রুলস গুলো টাইম টু টাইম, প্লেস টু প্লেস এটা ডিফার করে একটা থেকে অন্য জায়গায়। যেমন একটা দেশ চালাইতে হলে, যেমন বাংলাদেশের কনস্টিটিউশন আছে, বাংলাদেশকে রুল করতে হলে বাংলাদেশের কনস্টিটিউশনের মাধ্যমে, ল লেজিসলেশন সিস্টেম আছে, তার মাধ্যমে চালাইতে হবে। আর আরেকটা দেশ চলবে তার নিজস্ব গতি দ্বারায়, হ্যাঁ, প্রত্যেকটা দেশের আইন কানুন অনুযায়ী। বাট এই দুইটা দেশের মধ্যে যখন পারস্পরিক লেনদেন হবে, বিভিন্ন ট্রেড নিয়ে, হ্যাঁ, বিভিন্ন কালচারাল এক্সচেঞ্জ নিয়ে, ট্রেড নিয়ে, বা ডেভেলপমেন্ট বিভিন্ন প্রজেক্ট নিয়ে, বা পারস্পরিক আরো একাডেমিক্স এর বিভিন্ন উন্নয়নের জন্য, বিভিন্ন কন্ডিশনে প্রত্যেকটা দেশের স্বার্থ রক্ষা করার জন্য পারস্পরিক বিভিন্ন বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন চুক্তি করে, এগুলো তো তোমরা জানো নিশ্চয়ই। এটা হচ্ছে বৃহত্তর পরিসরের এক্সাম্পল দিলাম সমাজে, হ্যাঁ। আর আমাদের আমরা যে সমাজ ব্যবস্থায় এখন বসবাস করতেছি, না, এটা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল একটা সমাজ ব্যবস্থায় বাংলাদেশ বলো বা সারা বিশ্ব যেহেতু বিশ্বায়নের যুগে চলে আসছে, এখন আর প্রি হিস্ট্রিক সমাজ ব্যবস্থা মোটামুটি নাই বললেই চলে, যে একদম সেই আদিমকালের মতো গুহায় বসবাস করা, পাহাড়ে বসবাস করছে, কাপড় চোপড় নেই, মানুষের শুধু বায়োলজিক্যাল নিডস এর জন্য তারা সার্ভাইভ করে আছে, এরকম না। এখন শিক্ষার বিষয়টা মোটামুটি মানুষের বেসিক নিডস এর মধ্যে অনেক আগেই চলে গিয়েছে। এখন মানুষ আধুনিক, অনেক চিন্তা আধুনিক সমাজ ব্যবস্থায় বলা হয় এখন। সুতরাং সমাজ কিন্তু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, এটাও আমাদের পাশাপাশি খেয়াল রাখতে হবে। সমাজের বিষয়টা যদি আমরা এই সোসাইটি ওয়ার্ড কনটেক্সটে চিন্তা করি, তাহলে এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, সোসাইটিটা সোসিয়াস থেকে আসছে, যেটার মিনিং হচ্ছে ফ্রেন্ডশিপ বা কম্পেনিয়নশিপ। হ্যাঁ, এই যে এটার মিনিং এর মাধ্যমে বোঝা যায় যে সমাজ বলতে কি এবং এই সমাজের পারপাসটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, অনেক ডেফিনেশন আছে, ওর মধ্যে আমি এখানে দুটো ডেফিনেশন মেনশন করেছি, যে society is the union itself, the organization, the sum of formal relation which is associating individuals are bound together. যে তোমরা যেটা বললা যে পারস্পরিক বা মানুষের একত্রে বসবাস করার জন্য, মানুষের চাহিদাকে ফুলফিল করার জন্য, নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রাখার জন্য কিছু সংখ্যক মানুষের একসাথে বসবাস করার নামই হচ্ছে সমাজ। এগুলো ডেফিনেশনের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে। মানুষ অর্গানাইজড হয়, মানুষ একা বসবাস করতে পারে না, সেই জন্যই মানুষ কিন্তু একজন আরেকজনের কাছাকাছি আসে, হ্যাঁ, তার প্রয়োজনটা মিট করার জন্য। এবং পারস্পরিক আশা, পারস্পরিক ইন্টারাকশন শেয়ার করার ফলে কিন্তু মানুষ তাদের নিজস্ব যে চাহিদাগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারে, এবং এর মাধ্যমে বিভিন্ন কন্ডিশন গড়ে ওঠে, বিভিন্ন রুলস গড়ে ওঠে, হ্যাঁ, রিলেশনশিপ গড়ে ওঠে, সিস্টেম ডেভেলপ করে।
আস্তে আস্তে, এবং সেই টাইম টু টাইম এই সিস্টেমগুলো অনেক প্রোগ্রেস হয়, অনেক স্ট্রং হয়, এবং কোনো কোনো রুলস রেগুলেশন সেগুলো টাইম টু টাইম অনেক উইক হয়ে যায়। হ্যাঁ, সেগুলো আরো বেশি ফর্মাল হয়, অনেক ইনফর্মাল ইনস্টিটিউশনের মাধ্যমে রুলস মানে মানুষ সমাজ গঠন করে, কিন্তু পরবর্তীতে যখন ক্রাইসিস তৈরি হয় হ্যাঁ সমাজে, তখন সেগুলোকে মিট করার জন্য, সেগুলোকে ভালোভাবে রান করার জন্য তখন কিছু ফর্মাল ইনস্টিটিউশন এগিয়ে আসে। দেশীয় নিয়ম কানুন আইন ব্যবস্থা দিয়ে তখন সেগুলোকে রেগুলেট করতে হয়। যেমন গ্রামের অবস্থায় চিন্তা করো, গ্রামে অনেক নিয়ম কানুন আছে যেগুলো পুরোপুরি ইনফর্মাল। হ্যাঁ, সেই ইনফর্মাল নিয়ম কানুন গুলো যখন ফেল করে, গ্রামে যেমন কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেখানে লোকালি কিছু আইন কানুন থাকে বা যেগুলো কাগজপত্রে লেখা থাকে না, গ্রামের নিজস্ব নিয়ম অনুযায়ী, নিজস্ব প্রথা অনুযায়ী রুরাল এরিয়াতে সেগুলো প্র্যাকটিস হয়, আইন সালিশ হয়, যেমন সালিশ ব্যবস্থা। হ্যাঁ, গ্রামের উচ্চ শ্রেণীর যারা লোকজন আছে তারা কোনো ক্রাইসিস ক্রিয়েট হলে সেখানে তারা ওইগুলো ফলো করে, এগুলো ইনফর্মাল। বাট বড় ধরনের যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, হ্যাঁ, যেমন খুন খারাপি হয়ে যেতে পারে, হ্যাঁ, বড় ধরনের মোভ হতে পারে, সেগুলোর জন্য তখন লোকালি যে ইনস্টিটিউশন, সেই লোকাল যে ইনস্টিটিউশন গুলো আছে ইনফর্মাল, সেগুলো আর কাজ করতে পারে না, তখন সেগুলো হ্যান্ড ওভার হয় দেশের যে ফর্মাল ইনস্টিটিউশন গুলো আছে, যেমন ল লেজিসলেশন সিস্টেম, দেশীয় আইনের মাধ্যমে তখন বিচার হবে। বুঝছো, এই সমাজে এই জন্য সব ধরনের আইনি প্র্যাকটিস করা হয়, বিশেষ করে রুরাল এরিয়াতে এই ধরনের আইনগুলো বেশি প্র্যাকটিস হয়। আমরা সমাজকে আরো ভালোভাবে চেনার জন্য এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স মেনশন করেছি, যে সমাজ আসলে আমরা কাদের নিয়ে আলোচনা করব। আমরা মানুষ সমাজ নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা সমাজ সম্পর্কে জানতে চাচ্ছি, আমরা অন্য কোনো জীবজগতের বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা মূলত মানুষ যে সমাজ তৈরি করে সেই সমাজ নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমরা সমাজ বিজ্ঞান সম্পর্কে জানতে পারবো। হ্যাঁ, একটা মানুষ নিয়ে গঠিত হয় একটা বড় বৈশিষ্ট্য সমাজের। তারপরে মিউচুয়াল ইন্টারাকশন এবং অ্যাওয়ারনেস থাকবে। হ্যাঁ, পারস্পরিক কি হবে, বোঝাপড়া থাকবে সমাজের মানুষের মধ্যে, তা না হলে সমাজ কিন্তু সাস্টেইন করবে না, এটা লংজিভিটি থাকবে না, এটা এগুতে পারবে না। মিউচুয়াল ইন্টারাকশন থাকবে এবং পারস্পরিক বোঝাপড়া, সচেতনতা যেটাকে বলা হয়, একে অপরকে বুঝবে। বুঝার মাধ্যমেই কিন্তু মানুষ সমাজ তৈরি করে, যে প্রত্যেকের স্বার্থ থাকবে এখানে, যে সমাজে ইনফর্মাল যে নিয়ম কানুন গুলো আছে সেগুলোতেও কারো ইন্টারফেয়ার থাকবে না, সকলের সমর্থনের মাধ্যমে প্রথা পদ্ধতি বা ট্রেডিশনে এই নিয়ম কানুন গুলো চলে আসে এবং চলতে থাকবে লাইক দ্যাট। এবং মানুষের মধ্যে এখানে কি ধরনের মেন্টালিটি থাকবে, আবার ডিফারেন্সও থাকবে, যে সমাজের অধিকাংশ লোকজন একটা মত দিল যে এই বিষয়টা ঠিক আছে, আবার কিছু সংখ্যক লোক আছে যে দেখবে যে না এটা ঠিক নেই, এটার পিছনে উল্টা যুক্তি দিবে, এটাও সমাজের বৈশিষ্ট্য। তা নাহলে কিন্তু সমাজে একঘেয়েমি চলে আসবে এবং সমাজে প্রোগ্রেস হবে না। যেমন ডেমোক্রেট সোসাইটি বলো বা ডেমোক্রেট কনস্টিটিউশন বলো, উন্নত সমাজ ব্যবস্থার কথা বলো, সেখানে বড় বড় কাজ করলেও দেখা যাচ্ছে যে ওই বড় কাজের যে সাইড ইফেক্ট গুলো আছে বা উন্নয়নশীল কাজের বা উন্নত ধরনের কাজের যে একটা উল্টা রিয়েকশন আছে, সেটা আবার যারা অপোজিট আছে তারা তুলে ধরে যে এই ভালো কাজ হলেও এটার এটা এই বিষয়গুলো আছে। তেমনি ভাবে সমাজেও দেখবা যে সমাজে একটা মাস পিপল, মানে অনেক বড় একটা জনসংখ্যা একটা ভালো কাজের জন্য কোনো উদ্যোগ নিলে, তার পাশাপাশি ক্ষুদ্র হোক বা ওই মাস কমিউনিটির চেয়ে আরো ছোট কোনো গোষ্ঠী হোক বা গ্রুপস বা অ্যাসোসিয়েশন সেটাকে করে অপোজ করে এবং ওটা রেঞ্জ অন্য যুক্তি দাঁড় করায়। এটা সমাজের বৈশিষ্ট্য, এটা থাকতে হবে সমাজ। তারপরে হচ্ছে কোঅপারেশন এন্ড ডিভিশন অফ লেবার। আমরা ফ্যামিলিতে আমরা দেখি যে আমরা এই বিষয়গুলো প্র্যাকটিস করি, আর সমাজে তো আরো বেশি থাকে। আর একে অপরের কোঅপারেশন না থাকলে সমাজ রান করবে না। কোঅপারেশন হচ্ছে একটা সমাজের বেসিক বৈশিষ্ট্যের অন্যতম। যেমন কোঅপারেশন, কনফ্লিক্ট, হ্যাঁ, কম্পিটিশন, এগুলো সমাজে থাকবে, সহযোগিতা থাকবে, দ্বন্দ্ব থাকবে, কনফ্লিক্টও থাকবে। হ্যাঁ, কোন কম্পিটিশন যেটা আবার প্রতিযোগিতাও থাকবে সমাজে, এগুলো মিলেই সমাজ। কোঅপারেশন, কম্পিটিশন, কনফ্লিক্ট, হ্যাঁ, এই বিষয়গুলো মনে রাখতে হবে।
তারপরে সমাজে যার যার যোগ্যতা অনুযায়ী, হ্যাঁ, তার এজ বলো বা জেন্ডার বলো বা সেক্স অনুযায়ী এখানে মানুষের মধ্যে কি বিভিন্ন ধরনের ডিভিশন অফ লেবার তৈরি হবে। একটা ফ্যামিলিতে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো যে তোমরা সকালবেলা উঠে এখন তোমরা ক্লাস করছো, তোমাদের রেডিমেড নাস্তা কিন্তু তোমাদের কাছে চলে আসবে, হ্যাঁ, সেটা ফ্যামিলিতে অ্যাসাইন করা আছে, তোমাকে আর নাস্তাটা কে প্রোভাইড করবে, তাই না? আবার বাজারে যাওয়ার জন্য আলাদা লোক আছে, কে বাজার নিয়ে আসবে, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার ফ্যামিলির মেইন ইনকাম সোর্সটা কোথেকে আসবে, কার লেবারের মাধ্যমে আসবে, হুম। খাবারটা প্রডিউস যে হবে, হ্যাঁ, রান্না করে কে কুকিং করবে, কে রান্না করবে, এই বিষয়গুলো ফ্যামিলিতে দেখো প্র্যাকটিস হয়, হ্যাঁ, যার যার রুলস অনুযায়ী, যার যার স্ট্যাটাস অনুযায়ী ফ্যামিলিতে, ঠিক আছে? তেমনি ভাবে সমাজে দেখবা যে কেউ একটা বড় কাজ করছে, কেউ বড় ধরনের প্রফেশনে আছে, কেউ মুচির কাজ করছে, কেউ কামারের কাজ করছে, কুমারের কাজ করছে, কেউ জুতো পালিশ করছে, কেউ বিভিন্ন হোলসেলার, রিটেলার, লটস অফ বিভিন্ন প্রফেশনের লোকজন সমাজে বসবাস করতেছে, তাই যার যার যোগ্যতা অনুযায়ী, এবং সেই জন্য কিন্তু সমাজ ব্যবস্থা ফাংশনিং রান করতেছে, হ্যাঁ, সমাজে। এটা আছে ফ্যামিলি লেভেল থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা সমাজ ব্যবস্থা বা কমিউনিটি বলো বা অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন, সব জায়গায় এটা ডিভিশন অফ লেবার একটা কমন ফেনোমেনা সমাজের জন্য। তারপরে সমাজে একে অপরের উপর ডিপেন্ডেন্ট থাকবে, এটা একটা একজন আরেকজনের উপর ডিপেন্ড থাকবে, সেটা প্লাস ইন্টার ডিপেন্ডেন্স হচ্ছে। ফ্যামিলিতেও যেমন একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকে, তাই না? সবাই একই ধরনের ভূমিকা না, তেমনি ভাবে সমাজেও একজন আরেকজনের উপর ইন্টারডিপেন্ডেন্স থাকবে। কারো সম্পদ বেশি আছে, সেই সম্পদের জন্য দেখা যাবে যে সমাজে কোনো একটা শ্রেণী তার কাছে ধার দেনা করে, হ্যাঁ, এরকম একটা বিষয়। আবার কোনো একটা শ্রেণীর অনেক টাকা পয়সা আছে কিন্তু তার জমিতে লেবার কম, সে তখন আবার অন্য একটা লেবার শ্রেণীর উপর ডিপেন্ডেন্ট হবে। শুধু টাকা পয়সা থাকলে হবে না, তার জমি চাষ করানোর জন্য লেবার প্রয়োজন, জমিতে ফসল ফলানোর জন্য লেবার বা ফার্মার্স প্রয়োজন হয়, বর্গাদার চাষির প্রয়োজন হয়। এইভাবেও মানুষ একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে সমাজে। তারপরে যে সমাজ হচ্ছে ডাইনামিক, সোসাইটি হচ্ছে ডাইনামিক, হ্যাঁ, যেটা আগে আমি বলেছিলাম যে সমাজ গতিশীল, হ্যাঁ, এটা মানে স্ট্যাটিক না, এটা এক জায়গায় থেমে নেই। সেটার এক্সাম্পল হচ্ছে আজকের আমাদের এই সমাজ ব্যবস্থা। আচ্ছা, আমি এখন একটু ইন্টারফেয়ার করি, তোমরা বলো তো যে আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের বর্তমান সমাজ কাঠামোর সাথে দুই একটা বেসিক পার্থক্য বলো তো। আজ থেকে 10 বছর পূর্বে তোমাদের মনে আছে কিনা কোনো ঘটনা বা কোনো কিছু, যে তোমাদের কাছে আমরা বর্তমানে যে লেভেলে অবস্থান করছি এর 10 বছর পূর্বের কথা তোমরা এখন তোমরা যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ো, এর আগে 10 বছর আগে কোন ক্লাসে পড়তে তোমরা? দুই একজন বলো তো, একজন বলো। তখনকার দৃষ্টিতে তোমাদের মনে আছে কিনা যে সমাজের চিত্রটা আর এখনকার সমাজের চিত্রটার মধ্যে কোনো পার্থক্য পাও কিনা? বুঝতে পারছো? ছেলেরা শুনতে পাচ্ছ? প্লিজ রেসপন্স করো, শুনতে পাচ্ছ না? স্যার, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে স্যার গ্রামের মধ্যে বাচ্চা কাচ্চারা অনেক বেশি খেলাধুলা করতো। বর্তমানে এই জিনিসটা অনেক কমে গেছে, তারা মোবাইল আবার অন্যান্য যে ডিভাইসের প্রতি স্যার বেশ ভালো রকম ভাবে স্যার জড়ায় গেছে। তো এই যে গ্রামের মধ্যে যে খেলাধুলার ছিল আগে, বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতে, এই জিনিসটা অনেক কমে যাইতেছে। ওরা ডিভাইসের প্রতি, টেকনোলজির প্রতি স্যার বেশি ঝুঁকে পড়ছে স্যার। এই যে টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে, হ্যাঁ, একটা বড় পরিবর্তন, এটার ফলে সমাজে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে আরো পরে, হ্যাঁ, এখন অনেকটাই চলে আসছে। যেমন তোমার এই ডিভাইসের কারণে, ডিভাইস ডিপেন্ডেন্ট হওয়ার কারণে তারা সমাজ থেকে ফিজিক্যালি, হ্যাঁ, মুভমেন্টের মাধ্যমে যেগুলো শিখতো, সমাজের আচার অনুষ্ঠান, হ্যাঁ, নিয়ম কানুন, যেমন বয়স্কদের সম্মান করা, সালাম দেওয়া, হ্যাঁ, তাদের সাথে ভালো আচরণে কথাবার্তা বলা, তাই না? ফ্যামিলির বিভিন্ন কাজে আসা, লটস অফ থিং, বা কালচারাল বিভিন্ন গ্রামে যেহেতু যাত্রাপালা হতো, বিভিন্ন নাটক হতো, গ্রামের
বিভিন্ন স্পোর্টস হতো স্পেশাল, বিশেষ করে যেমন ফুটবল খেলার বিভিন্ন ধরনের কম্পিটিশন হতো বিভিন্ন রিজিয়ন ভিত্তিক, স্কুল ভিত্তিক, হ্যাঁ, ইন্টার স্কুল, হ্যাঁ, আমরাও সেগুলোতে এক্সপিরিয়েন্স ছিলাম। হ্যাঁ, আমরা খেলা দেখার জন্য অনেক দূরে চলে যেতাম। আমাদের স্কুলে বিভিন্ন স্কুলের মধ্যে প্রতিযোগিতা হতো, কালচারাল প্রোগ্রাম হতো, 16 ডিসেম্বর বলো, 26শে মার্চ, হ্যাঁ, এইসব দিনগুলোতে অনেক কিছু হতো। বাট এখন কিন্তু রুরাল এরিয়াতে এই বিষয়গুলো তেমন নেই। এখানে অনেক অনেক বিষয় গ্যাপ সৃষ্টি হয়েছে, হ্যাঁ, তাই না? অনেক অনেক বিষয়গুলোর গ্যাপ সৃষ্টি হয়েছে। গ্রামে ভালো টিচাররা থাকতে চায় না, শহরে এসে তারা তাদের যে মেধাটা আছে সেটা ইনভেস্ট করতে চায়। শহরে অনেক টাকা পয়সা পাওয়া যায়, গ্রামে স্কুলে টিচারদের বেতন কম, তারপরে গ্রামের যে লাইভলিহুড, জীবন ব্যবস্থা, তাই না, সেটা শহরের যে ফেসিলিটিস গুলো গ্রামে অনেক কম। সেই জন্য দেখবো যে এখন বেশিরভাগ শিক্ষিত ফ্যামিলি গুলো শহরের দিকে মুভ করে। গ্রামে টাকা পয়সা, সম্পত্তি, ধন সম্পদ বা বাড়ি গাড়ি বা জমি টমি অনেক কিছু থাকলেও তারা শহরে থাকতে এখন বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে, যে শহরে মানে শর্টকাটে বাচ্চাদের মানুষ করা যাবে এই বিষয়টা আর কি। মানুষ করার বিষয়টা এখন অন্যভাবে ফিট করা হয়, হ্যাঁ? এই গ্রামে এরকম একটা পরিবর্তন। শহরে যে টেকনোলজির ব্যাপারটা বললা, এটা আরো বেশি। শহরে তো এমনি ইন্ডিভিজুয়ালিস্টিক মানুষের মধ্যে, মানে শুধু ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনাটা বেশি, হ্যাঁ, যান্ত্রিক বেশি। পাশের ফ্ল্যাটে থাকলেও একজন আরেকজনের সাথে কথাবার্তা দেখা হয় না, বা ইন্টারাকশনটা কম হয়। গ্রামে মনে করো একজনকে সবাই চিনে, একটা পাড়া মহল্লা লোকজন একজন আরেকজনকে চিনে, দেখা হয়, ইন্টারাকশনটা হয় বেশি। কিন্তু তোমাদের জেনারেশনের যে এক্সাম্পলটা তোমরা দিলে, এটা একদম খুবই পারফেক্ট একটা এক্সাম্পল, যে গ্রামে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে না, এখন ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, ওই গ্রামের ছেলেপেয়েরা খুব কম মুভমেন্ট করে। হ্যাঁ, একটা এলাকার লোকজনকে আরেকটা এলাকার ছেলেদের খুব চিনবে না সহজেই, চেনা জানা হবে না, ওই যে ইন্টারাকশনটা কম হবে। তার মানে সোশ্যাল বন্ড যেটা আছে সেটা ধীরে ধীরে কি হচ্ছে, ডিটারিয়েট হচ্ছে, এবং সেটা ফ্যামিলিতেও এটার ইম্প্যাক্ট পড়ছে। যখন ডিভাইস নিয়ে থাকবে, ডিভাইসে বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ অনেক জিনিসই আছে, তাই না? সেখান থেকে ভালো জিনিস বাদ দিয়ে মানুষের স্বভাব হচ্ছে খারাপটা বেশি অ্যাডাপ্ট করা, তাই না? হিউম্যান নেচার তো তাই। এবং এই ডিভাইস, শুধু একটা ডিভাইসের কারণে দেখো মানে একটা সমাজ ব্যবস্থার একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাচ্ছে। হুম, সেই জন্য সমাজ হচ্ছে ডাইনামিক। আরো 10 বছর পরে আরো অনেক টেকনোলজিক্যালি অনেক প্রোগ্রেস হবে, বাট সামাজিক মূল্যবোধ যেটা আছে, হ্যাঁ, পারিবারিক মূল্যবোধ, ফ্যামিলি ভ্যালুজ, সোশ্যাল ভ্যালুজ, এগুলো কিন্তু ডিটারিয়েট করবে, এটা মনে রাখতে হবে। এটা করবে, এটা থেকে মানে উপায় নেই। এটাকে কন্ট্রোলে করার কোনোই উপায় নেই। যদি এই ডিভাইস গুলো যদি তোমার এই যে সোশ্যাল সায়েন্টিস্ট বা ধর্মীয় মানে রিলিজিয়াস এথিক্স, হ্যাঁ, হিউম্যান এথিক্স, এই বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে যদি ডিভাইস গুলো ওভাবে তৈরি হতো, বা ইন্টারনেটের অ্যাক্সেসটা ওই লেভেল পর্যন্ত দিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু এগুলো এত হতো না। এগুলো চিন্তা ভাবনা ছাড়াই আমাদের যে যে বিশ্বায়নের যে বিষয়টা বললাম, এগুলো অ্যাডাপ্ট করা হয়েছে চিন্তা ভাবনা ছাড়াই, যে কোন এইজের একটা ছেলে বা মেয়েকে ডিভাইস দেওয়া যাবে, এবং ফ্রি ইন্টারনেট বা অ্যাক্সেস সে পাবে, রেজিস্ট্রেশন ছাড়াই দেখবা বিভিন্ন সাইটে ঢুকে যাচ্ছে টিনেজার্স বা খুবই একদম অল্প বয়স্ক ছেলে মেয়েরা। কারণ এখানে জবাবদিহিতার কেউ নেই, দেখাশোনার কেউ নাই, আর বাবা মারা যার যার রোল প্লে করতেছে, তারা হয়তো বা ডিভাইস দিয়েই তারা নিশ্চিন্ত যে আমার ছেলে মেয়েরা যেহেতু অনলাইনে ক্লাস করছে, পড়াশোনা করছে, তারা খুব দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছে। কিন্তু এটার পাশাপাশি যে অন্য জিনিসও ঘটতেছে, এগুলো আমরা কিন্তু জানতে পারছি না। জানতে পারি কখন, যখন ওই যে দেখুন বিভিন্ন টিভি মিডিয়াতে বা পেপারে যখন একটা খবর নিউজ হয়, তখন এই র্যান্ডমলি হয়তো বা একটা ঘটনা আমরা জানতে পারছি, আলটিমেটলি ওভারঅল চিত্র কিন্তু বুঝতে পারছি না। বাট যারা রিয়েলাইজ করে সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, তারা কিন্তু ঠিকই একটা ঘটনা দিয়ে কিন্তু ওভারঅল জেনারেলাইজ করতে পারছে যে না, দেশের পরিস্থিতি বা সমাজের পরিস্থিতি, দেশ না বলুক, সমাজের পরিস্থিতিটা এরকম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এই লেভেলে চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে কাউন্সিলিং এর প্রয়োজন আছে, তোমাদের মতো এই যে যারা আছে। শুধু কাউন্সিলিং না, পাশাপাশি কিভাবে রেস্ট্রিক্ট করা যায়, তোমাদের ইন্টারনেটের ইউজটা শুধুই তোমাদের একাডেমিক কিভাবে হতে পারে। হ্যাঁ, তোমরা যেন এই ইন্টারনেটের ইউজটাকে মিস ইউজ করতে না পারো, হ্যাঁ, এটাকে যেন প্রোডাক্টিভ খাতে ইউজ করতে পারো, আনপ্রোডাক্টিভ খাতে যেন ইউজ করতে না পারো, সেই বিষয়গুলো কিন্তু এই পলিসিতে আনা যায় না। সুতরাং যখনই এই সমাজবিজ্ঞান স্টাডি করবা,
হ্যাঁ, সমাজ নিয়ে চিন্তা করবা, এটা হোক না আরবান বা রুরাল সোসাইটি। যে সমাজ নিয়ে চিন্তা করবা তখন কিন্তু সমাজ সোশ্যাল প্রবলেম যেগুলো ক্রিয়েট হচ্ছে, সোশ্যাল ক্রাইসিস যেগুলো ক্রিয়েট হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু কথা বলার সুযোগ থাকবে তোমাদের। হ্যাঁ, রিসার্চ করার সুযোগ থাকবে, পলিসি দেওয়ার সুযোগ থাকবে। হ্যাঁ, গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাজকে অনেক কিছু দিতে পারবে এই বিষয়টা। সোসাইটি ইজ ডাইনামিক, এটা আরো বড় ধরনের এক্সাম্পল হতে পারে। তুমি যদি প্রিহিস্টরিক সোসাইটি, হ্যাঁ, প্রাচীনকাল থেকে বর্তমান সমাজ ব্যবস্থা পর্যন্ত একটা টাইম ফ্রেম দাঁড় করাও, টাইম ট্রেন্ড দাঁড় করাও। হ্যাঁ, প্রিহিস্টরিক সোসাইটিতে মানুষের জীবন কেমন ছিল, হ্যাঁ, একদমই পুরা একটা মানে আনএডুকেটেড, শিক্ষার আলো বলতে কিছুই ছিল না। হ্যাঁ, আগুনের আবিষ্কার হলো, হ্যাঁ, পাহাড়ি গুহায় বসবাস করতো। আগুনের আবিষ্কার হওয়ার পরে কিছুটা মানুষ তখন ওই যে মাংস টাংস পুড়িয়ে খাওয়া শিখলো। হ্যাঁ, আগে তো কাঁচাই খেত, তাই না? তারপরে শাকসবজি ফলমূল এগুলো খেয়ে থাকতো, সেগুলোর বীজ থেকে গাছ উৎপাদন হলো কিছু, একটা হর্টিকালচারের একটা ধারণা আসলো। বাড়ির পাশে বা বাড়ি বলতে তখন কিছু গুহা গুহা ছিল হয়তো, বা পাতা দিয়ে বানানো, বিভিন্ন ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ছিল বাড়িঘর গুলো হয়তো বা তখন আদিমকালে। সেখান থেকে ধীরে ধীরে পেস্টোরাল, হ্যাঁ, হর্টিকালচার, এগ্রিকালচার, সাবসিস্টেন্স এগ্রিকালচার, তারপরে হচ্ছে কমার্শিয়াল এগ্রিকালচার, দেন ইন্ডাস্ট্রিয়াল, এখন পোস্ট ইন্ডাস্ট্রিয়াল। হ্যাঁ, এইভাবে বিবর্তন হয়েছে সমাজের। এই লাইনগুলো তোমাদেরকে মেনশন করতে হবে। স্লাইডে কিন্তু সবকিছু দেওয়া থাকবে না, আর স্লাইড গুলো শুধু তোমাদের, এগুলো তো পাওয়ার পয়েন্ট, এগুলো এক একটা পয়েন্ট পাওয়ার, বাট এগুলোকে এক্সপ্লেন করতে হবে কিন্তু তোমাদের নিজস্ব নিজস্ব ওয়েতে, এক্সাম্পলের মাধ্যমে। আমি ঠিক যেভাবে বলতেছি এগুলো কিন্তু পুট করতে হবে, মনে রাখতে হবে, হ্যাঁ, বিষয়গুলোকে। তারপরে সোশ্যাল কন্ট্রোল, সমাজে কন্ট্রোলও থাকবে। হ্যাঁ, সামাজিক যে বিধি ব্যবস্থা থাকবে, নিয়ম কানুন থাকবে সমাজে, তার মাধ্যমে সমাজের লোকজন কন্ট্রোল হবে। ইচ্ছা করলে একজন আরেকজনের বাড়িতে হামলা করতে পারবে না, ইচ্ছা করলে মানুষ একজন আরেকজনকে শাসন করতে পারবে না, শোষণ করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, হ্যাঁ, অন্যের সম্পদ লুট করতে পারবে না। হ্যাঁ, বিভিন্ন সোশ্যাল ইনফরমাল ফরমাল কন্ট্রোল থাকবে। তারপরে সংস্কৃতি, কালচার, কালচারও একটা সমাজের বড় ধরনের বৈশিষ্ট্য বলতে পারো, একটা উপাদানও বলতে পারো। হ্যাঁ, সংস্কৃতি যেটাকে বলে, হ্যাঁ, কালচার মিন টোটাল ওয়ে অফ লাইফ। হ্যাঁ, আমাদের যা কিছু আছে, এভরিথিং, হ্যাঁ, এই সব কিছুই আমাদের কালচার। আমরা আমাদের কোনো কিছুর বাহিরে না, আমরা যা প্র্যাকটিস করছি, আওয়ার বিলিভস, আমার নর্মস, বিলিভস, নলেজ, হ্যাঁ, হ্যাবিটস, লটস অফ থিংস, এই সব কিছু মিলেই আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের আর্টস যেটাকে বলা হয়, আর্টস, মোরাল, ল, কাস্টমস, যেগুলো নন ম্যাটেরিয়াল, যেগুলো চোখে দেখা যায় না, হ্যাঁ, এগুলো আমাদের কালচার। যেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, হ্যাঁ, ডিরেক্টলি নিয়ন্ত্রণ করছে। আর পাশাপাশি আমরা আমাদের ফিজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কালচার, যেমন আমাদের ফার্নিচার, আমাদের বাড়ি ঘর, হ্যাঁ, আমাদের স্কুল কলেজ, আমাদের এগুলো একদিকে আমাদের যেমন সিভিলাইজেশনের স্বাক্ষর বহন করে, তেমনি কালচারের সংস্কৃতির উপাদান হিসেবে ওগুলোকে বহন করে। আচ্ছা, তারপরে হচ্ছে 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইট ইজ দ্য গ্রেগরিয়াস নেচার অফ ম্যান। এটার মিনিংটা হচ্ছে এরকম যে আসলে মানুষ একা থাকতে পারে না, সেই জন্য মানুষ একে অপরের কাছাকাছি আসে। মানুষের টেন্ডেন্সি হচ্ছে আরেকজনের সাথে ইন্টারেক্ট করা, কথা বলার মাধ্যমে, বডি গেস্টারের মাধ্যমে। সেই জন্য মানুষ সমাজ তৈরি করেছে। হ্যাঁ, মানুষের একসাথে বসবাস করার টেন্ডেন্সিটাও সমাজের একটা বড় বৈশিষ্ট্য, এবং এই টেন্ডেন্সি না থাকলে সমাজ গঠন হতো না। এটাকে বলে ইট ইজ দ্য গ্রেগরিয়াস নেচার অফ ম্যান। প্রত্যেকটা বৈশিষ্ট্যকেই তোমাদেরকে এক্সপ্লেন করে করে আলোচনা করতে হবে, শিখতে হবে। এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? বলো, ক্যারেক্টারিস্টিক বুঝতে কোনো প্রশ্ন আছে? স্যার 4 নাম্বারটা একটু আরেকবার বললে ভালো হয়। যেটা হচ্ছে
সমাজে যেমন একে অপরের প্রতি পছন্দ থাকবে, সবকিছুতে সমর্থন থাকবে, পাশাপাশি ডিসলাইকিংসও থাকবে। বুঝছো? তুমি একটা বিষয় প্রপোজ করেছো, হ্যাঁ, তোমার কনটেক্সটে, সমাজে বা কমিউনিটিতে, হ্যাঁ, এটা যে সবাই সমর্থন করবে নট নেসেসারিলি, হ্যাঁ, সেটা ভালো হলেও সবাই কি সমর্থন করবে এটা আশা করা যাবে না। এবং এটাই ন্যাচারাল। এরকম তোমার ডিসলাইকিংস থাকবে অনেকের, হুম, যেমন সমর্থনও থাকবে, ডিসলাইকিংসও থাকবে, একঘেয়েমি থাকবে না সমাজের কোনো কিছুতেই, তাহলেই সেটার মূল্যায়ন বেশি হবে। বুঝছো? যেমন এই সমাজে জয় পরাজয় আমরা সবকিছুতে রাখি কেন? তুমি জয়কে, তুমি ভিক্টোরিকে তুমি তখনই এনজয় করতে পারবা যখন এটার বিপরীত হচ্ছে, তুমি যখন পরাজিত একটা শক্তি থাকবে, হ্যাঁ, যারা যখন পরাজয়টা মেনে মেনে নিবে এবং পরাজয়ের বিপরীতটা হচ্ছে জয়। তেমনি ভাবে তোমার এক সমাজে বড় ধরনের কাজ করছো, সবাই সেটার প্রতি সমর্থন দিচ্ছে, একই ধরনের লাইকনেস দিচ্ছে, লটস অফ থিংস, হ্যাঁ, তেমনি ভাবে পাশাপাশি কিছু শ্রেণীর লোক, কিছু গোষ্ঠীর লোক, হ্যাঁ, কিছু গ্রুপের লোক বা কিছু অ্যাসোসিয়েশনের লোক আছে, তারা আবার সেটাকে ডিসলাইকিং দিচ্ছে যে না, এটা করলে ভালো হয়, এটা চেয়ে এটা করলে এভাবে ভালো, হ্যাঁ, এটা হচ্ছে এটার মিনিং। এনিথিং এলস? স্যার 10 নাম্বারটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো স্যার, নেট প্রবলেম ছিল তো বুঝতে পারিনি। ইট ইজ দ্য গ্রেগারিয়াস নেচার অফ ম্যান, এটা হচ্ছে সমাজের এমন একটা বৈশিষ্ট্য যেটা মূলত সমাজকে গঠন করার জন্য মূলত এই বৈশিষ্ট্যটা অনেকটা বড় ধরনের ভূমিকা পালন করছে। গ্রেগারিয়াস নেচার হচ্ছে মানুষের একসাথে বসবাস করার একটা টেন্ডেন্সি, হ্যাঁ, একসাথে কমন, হ্যাঁ, they would like to live together, that kind of tendency, it consists with human nature, it is natural phenomena that people would like to live together, this is their common habits, habitual, এটা হচ্ছে 10 নম্বর, যে একসাথে বসবাস করার একটা টেন্ডেন্সি, দূরে সরে যাওয়ার না, মানে একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয়ে যায়, হ্যাঁ, আর ধীরে ধীরে আবার সেই বিরোধগুলো মিটে যায়, আবার একসাথে চলে আসে, দীর্ঘদিন সে বিরোধ থাকে না, পাশাপাশি ইন্টারেক্ট করলে একটু মানুষের মধ্যে ন্যাচারালি বিভিন্ন বিষয় নিয়ে লেগে যাবে, এটাই স্বাভাবিক, ঝগড়া হবে, বিবাদ হবে, মনোমালিন্য হবে, বাট এটা আবার সময়ের সাথে সাথে এটা অ্যাডজাস্ট করে নেয়, প্রত্যেকটা ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রেও এটা হয়। এখানে কিছু প্রশ্ন আছে যে আমরা আমাদের দেশে, আমরা যদি এই কনটেক্সটে এই প্রশ্নগুলো করি যে তুমি যদি নিজেকে একজন সোশ্যাল সায়েন্টিস্ট বা সোশিওলজিস্ট মনে করো, তাহলে তুমি নিজেকে কি প্রশ্ন করবে সমাজ সম্পর্কে, আমার দেশের পার্লামেন্ট সম্পর্কে, আমার দেশে হোয়াটস হ্যাপেনিং ইন আওয়ার সোসাইটি, হোয়াট উইল হ্যাপেন ইন ফিউচার, সামথিং লাইক দ্যাট। বা তুমি প্রতিদিন চিন্তা করছো কিনা যে আমাদের সমাজের এই বিবর্তন হতে সমাজ কোন লেভেলে যাবে, আমাদের পারিবারিক বন্ড এভাবে উইক হচ্ছে কেন, আজ থেকে 10 বছর আগে আমাদের ফ্যামিলি সিস্টেম অন্যরকম ছিল, সমাজে দ্রুত চেঞ্জের কারণে ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমানে যে সমাজ আছে এই সমাজটাকে তারা কিভাবে একসেপ্ট করবে, লটস অফ থিংস, হ্যাঁ, এগুলো যদি তুমি একজন সোশ্যোলজিস্ট হও, হ্যাঁ, বা সায়েন্টিস্ট হও, সোশ্যাল থিঙ্কিং হও, নট অনলি সোশ্যোলজিস্ট, হ্যাঁ, সোশ্যাল থিঙ্কার হলেও তোমার মনে অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজ করবে, এবং সেই প্রশ্নগুলো যদি সায়েন্টিফিক কোনো সমাধান পেতে চাও, তাহলে অবশ্যই তুমি এই সমাজের যে প্রবলেমস গুলো আছে বা ক্রাইসিস গুলো আছে, এগুলো সায়েন্টিফিক সমাধানের জন্য তোমার সায়েন্টিফিক প্রসিডিওরে রিসার্চ করতে হবে, এই বিষয়টা এখানে মেনশন করা হয়েছে, নাথিং এলস। এগুলো নিয়ে তোমাদের এক্সারসাইজ করতে হবে। তারপরে হচ্ছে সমাজ বিজ্ঞানে চলে আসি আমরা, হ্যাঁ, আমরা যে সমাজের কথা বললাম সেটার সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি, হ্যাঁ, আমি এক কথায় বলে দিলাম, আমরা যে সমাজ নিয়ে কথা বললাম এটার বিজ্ঞান ভিত্তিক আলোচনাটা হচ্ছে সমাজ বিজ্ঞান। বিজ্ঞান তোমরা তো জানোই, তাই না? বিজ্ঞান বলতে কাকে বলা হয়? বিজ্ঞান বিশেষায়িত একটা জ্ঞান, না, স্পেশালাইজড নলেজ। সুতরাং সমাজের বিশেষায়িত জ্ঞানকে সমাজ বিজ্ঞান বলা হয়। হ্যাঁ, সমাজ বিজ্ঞানের ফাদার হচ্ছে অগাস্ট ক্লদ, হ্যাঁ, ফ্রেঞ্চ ফিলোসোফার বা সায়েন্টিস্ট যাই বলি না কেন, তিনি সমাজ বিজ্ঞানের জনক, ফ্রান্সের অগাস্ট ক্লদ।
1839 সালে সমাজবিজ্ঞান শব্দটা প্রথম ইউজ করে তিনি, তাকে সমাজবিজ্ঞানের ফাদার বলা হয়, অগাস্ট কটকে। এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, এটা মনে রাখতে পারো। 1839 সালে প্রথম সোশিয়োলজি ওয়ার্ড ইউজ করেন, এই জন্য তাকে সমাজবিজ্ঞানের ফাদার বলা হয়। কিন্তু তার আগে আরাবিয়ান একজন সমাজবিজ্ঞানী ছিল ইবনে খালদুন, তিনি সোশ্যাল ইউজ করেছিলেন। মূলত জ্ঞান বিজ্ঞানে যত দেখা যায় তখন এখানে কিন্তু মুসলমান জাতি ছিল মোটামুটি। পরবর্তীতে এগুলো কিন্তু অনেক এই যে সভ্যতার ধারক যারা ক্লেম করে অ্যাকচুয়ালি তাদের না। বলো ফিজিক্সে বলো, ম্যাথমেটিক্সে বলো, তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে বলো, হ্যাঁ সবকিছুতে কিন্তু এই সমাজ বিজ্ঞানে এগুলোতেও কিন্তু মুসলমানদের গোড়াপত্তন এই সায়েন্সগুলোর মূলে। কিন্তু হিস্ট্রি বলো বলো এগুলোতে কিন্তু পরবর্তীতে অনেক কনস্পাইরেসি হয়েছে। যেমন ইবনে খালদুনকে সমাজ বিজ্ঞানের জনক না বলে কিন্তু অগাস্ট কটকে বলা হয়েছে। ইবনে খালদুন কিন্তু আরাবিয়ান একজন দার্শনিক, তিনি সোশ্যাল কালচার ইউজ করেছিলেন, সমাজ বিজ্ঞান ওয়ার্ড ইউজ অনেক আগে। কিন্তু যেহেতু জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখার বিষয়গুলো এখন পশ্চিমা বিশ্বের হাতে ন্যস্ত, সুতরাং তারা যেভাবে এখন ইতিহাসকে প্রডিউস করতেছে, প্রেসক্রাইব করতেছে, সেগুলোকে কিন্তু আমরা স্টাডি করতেছি। তোমরা সোশিয়োলজি ডেফিনেশন গুলো দেখে নিবে, অনেক ডেফিনেশন আছে। তারপরে আমরা চলে আসি রুরাল সোশিয়োলজি। সোশিয়োলজির যে বিষয়টা রুরাল এরিয়াকে নিয়ে স্টাডি করবো সেটাই রুরাল সোশিয়োলজি, খুবই সহজ ডেফিনেশন। হ্যাঁ, আর সোশিয়োলজি ডেফিনেশনটা হচ্ছে জেনারেল, হ্যাঁ সবকিছু মিলে। বাট আমরা যেহেতু রুরাল সোশিয়োলজি স্টাডি করবো, সুতরাং আমরা রুরাল সোশিয়োলজি ডেফিনেশন প্লাস মিনিং এগুলো আমাদেরকে জানতে হবে। যে সমাজ বিজ্ঞানের যে অংশটা গ্রামীণ সমাজ ব্যবস্থা বলো, গ্রামীণ জীবন ব্যবস্থা বলো বা লাইভলিহুড বলো, গ্রামীণ পপুলেশন বলো, হ্যাঁ গ্রামীণ অর্গানাইজেশন বলো, সোশ্যাল প্রসেস বলো, ইনস্টিটিউশন বলো, লটস অফ থিংস, এগুলো নিয়ে যেটা স্টাডি হবে সেটাকে বলা হবে রুরাল সোশিয়োলজি। খুবই সহজ ভাষায় লেখা আছে, তোমরা স্টাডি করে নিতে হবে। অ্যাটলিস্ট পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ রুরাল সোশিয়োলজি, তোমাদের কিন্তু অ্যাটলিস্ট 3টা ডেফিনেশন দিতে হবে বিভিন্ন রাইটারের, ওকে, বা সায়েন্টিস্টের। দেন তোমার নিজস্ব হয়তো একটা কনক্লুডিং ডেফিনেশন দিতে হবে, যারা ভালো মার্কস পেতে চাও। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টের একটা স্ট্যান্ডার্ড আছে। মনে করো মিনিং অফ সোসাইটি আসলো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ সোসাইটি বা হোয়াট ইজ মিনড বাই সোসাইটি, এরকম আসলে তোমাকে সমাজের অ্যাটলিস্ট 3টা ডেফিনেশন দিতে হবে। দেন তুমি নিজস্ব এক্সাম্পল দিয়ে সমাজকে চিত্রায়িত করতে হবে। তাহলে হবে তোমার যে মিনিং বুঝার, মানে তুমি যে মিনিংটা বুঝতে পেরেছ সেটার একটা স্বাক্ষর বহন করবে তখনই যখন তুমি ডেফিনেশনের পাশাপাশি নিজস্ব এক্সাম্পলের মাধ্যমে তুমি সেই ডেফিনেশনটাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পেরেছ। এরকম একটা বিষয় কিন্তু খাতার মধ্যে প্রেজেন্টেশন হিসেবে চাই আমি। যেমন রুরাল সোশিয়োলজি ডেফিনেশন বা মিনিং, এরকম প্রশ্নে যদি আসে তোমাকে অ্যাটলিস্ট 3টা ডেফিনেশন দিতে হবে 3জন সায়েন্টিস্টের। দেন তোমার নিজস্ব একটা বাংলাদেশের কনটেক্সট হোক বা ওয়ার্ল্ড কনটেক্সট হোক, যে আমরা রুরাল সোশিয়োলজি বলতে এটা বুঝতেছি ডেফিনেশনের পরে। শুনতে পেরেছ? জি জি স্যার। স্যার। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে বিষয় পরীক্ষার খাতা রিভলিউশনের ক্ষেত্রে। শুধু ডেফিনেশনের ক্ষেত্রে না, তুমি একটা ব্রড কোশ্চেন লিখলা, বুঝছো, প্রত্যেকটা ব্রড কোশ্চেনেরই কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকবে, মাঝখানে তুমি সেটার বডি দিবা, হ্যাঁ, যে মূল আলোচনা থাকবে, আর লাস্টে গিয়ে তুমি কনক্লুডিং রিমার্কস দিবা যে কোনো ব্রড প্রশ্নের। প্রত্যেকটা সাবজেক্টেরই আমার মনে হয়, কিন্তু সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে তোমাদের এটা ম্যান্ডেটরি। বিশেষ করে আমি যে চ্যাপ্টার 3টা পড়াবো, এই চ্যাপ্টার 3টার মধ্যে অবশ্যই, আমি অন্যদেরটা বলতে পারি না, বাট আমার ক্ষেত্রে আমি এভাবে ইভালুয়েট করবো। মনে করো তোমাদের কাছে আমি জানতে চাইলাম যে describe the subject matter of rural sociology in the context of rural Bangladesh, এরকম হতে পারে ফর এক্সাম্পল। তখন তোমাকে কিন্তু ইন্ট্রোডাক্টরি কথাবার্তায় বাংলাদেশের রুরাল স্ট্রাকচারটা কি,
রুরাল স্ট্রাকচারের বিভিন্ন ফিনোমেনা কি, এগুলো ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লিখতে হবে। দেন তুমি বাংলাদেশের রুরাল সোশ্যাল স্ট্রাকচার নিয়ে তুমি ডেসক্রিপটিভ আলোচনা করতে পারো, যে বাংলাদেশের ইতিহাস রুরাল স্ট্রাকচারের, ব্রিটিশ পিরিয়ডে কি ছিল, দেন পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের অবকাঠামোটা কি ছিল, হ্যাঁ রুরাল স্ট্রাকচার কি ছিল, দেন আফটার লিবারেশন, দেন আমাদের রুরাল এরিয়াতে কোন ধরনের পরিবর্তন হয়েছে সমাজ ব্যবস্থার, হ্যাঁ, এবং এখন পর্যন্ত, এটা মূল আলোচনায় দিলাম। তারপর কনক্লুডিং রিমার্কসে গিয়ে তোমার একটা প্যারা অবশ্যই তোমাকে লিখতে হবে, যে এই উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা আমাদের রুরাল সোশ্যাল সিস্টেম বা রুরাল সোশ্যাল স্ট্রাকচারটাকে আমরা ফিউচারে মনে হচ্ছে আমাদের এইভাবে দেখতে পারি, বা বর্তমানে যদি আমরা আমাদের সমাজ নিয়ে রুরাল সোসাইটি নিয়ে চিন্তা করি, তাহলে আমরা এই কথা পদ্ধতিগুলো আমরা হাতে নিতে পারি, যাহলে আমাদের সমাজ ব্যবস্থার কিছু পজিটিভ পরিবর্তনের মাধ্যমে সমাজ ব্যবস্থার প্রোগ্রেস হতে পারে বা ডেভেলপমেন্ট হতে পারে। হ্যাঁ, এই যে কনক্লুডিং রিমার্কসে যে তোমার মনের কথাগুলো তুমি লিখবা, হ্যাঁ, সেগুলোই কিন্তু আলটিমেটলি তোমার স্টাডির পারপাস। প্রত্যেকটা চ্যাপ্টারে এই ক্ষেত্রে তোমাদেরকে এইভাবেই স্টাডি করতে হবে। সুতরাং খাতায় ভালো মার্কস তোলার জন্য আমি এই বিষয়টা স্ট্র্যাটেজিটা তোমাদের দিয়ে দিলাম, এবং এটা খুবই ফলো করা উচিত। প্রতিটা চ্যাপ্টারেরই ইন্ট্রোডাক্টরি ব্যাকগ্রাউন্ড তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে, দেন আবার কনক্লুশন, ওভারঅল কনক্লুশন রাখতে হবে এভাবে। ওকে, আজকে তো আলোচনা শেষ। নেক্সট ক্লাসে আমরা অরিজিন এন্ড ডেভেলপমেন্ট আলোচনা করব, রুরাল সোশিয়োলজি, তারপরে এইম এন্ড অবজেক্টিভস গুলো কি রুরাল সোশিয়োলজি, তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার, এটা আর এটা দুইটা ক্লাস করব ইন্ট্রোডাকশনের, আর লাস্টে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব, যে ইম্পর্টেন্স আর হচ্ছে রুল অফ দা রুরাল সোশিয়োলজিস্ট বা রুল অফ দা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার। তোমরা যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার হয়ে তোমরা রুরাল ডেভেলপমেন্টে কি কাজ করবে, এটা মানে আরো দুটো ক্লাস নিতে হবে এই সাবজেক্টের। এখন আমাদের আর সময় 5 মিনিট আছে, বলো। এখন হচ্ছে ওপেন ডিসকাশন। আমি এখন র্যান্ডমলি দুইজনকে আমি করব, প্রশ্ন করব। আচ্ছা, এখানে গেস্ট শুধু আইডি নাম্বারটা পুরো বোঝা যাচ্ছে না। সৌমিকা বিশ্বাস, সৌমিকা বিশ্বাস কে? সৌমিকা বিশ্বাস শুনতে পাচ্ছ? রেদওয়ান সাকিব, আইডি নাম্বার 38, আনমিউট করে কথা বলো। জি স্যার। বলো, আজকে তুমি কি, আজকের ক্লাসে কি মেসেজ, কি তোমার কাছে কি শিখতে পারলাম? বলো, অন্যদের আমি জিজ্ঞেস করবো তো, আরো সময় নেই তো। রেদওয়ান সাকিব শুনতে পাচ্ছ না? আচ্ছা, অর্ণব, অর্ণব বলো, আইডি হচ্ছে 1919। জি স্যার আছে। বলো, রেসপন্স করো।
মেসেজ কি আজকের ক্লাসে কি শিখতে পারলাম? স্যার আজকের ক্লাসের মেসেজ হচ্ছে এটাই যে আহ, সমাজ ব্যবস্থা নিয়ে, মানে আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে কথাবার্তা হচ্ছিল যে সমাজটা কিসের উপর, মানে কিসের ভিত্তিতে মানে গঠন করা হয়েছে, বা আমরা সমাজে চলতে গেলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে চলতে হয়, বা জিনিসটা হচ্ছে যে আহ, মানে আছে যে টেকনোলজি বেসড কিনা, বা মানে আমাদের সমাজের টেকনোলজি বা যে কোনো বিষয়, মানে সামনে যেসব ফিউচারে যেসব জিনিসগুলো আসবে, এটা কি আমাদের জন্য মানে কি ভালো না খারাপ, এইসব বিষয় নিয়ে আসলে কথাবার্তা হয়েছে আর কি। থ্যাংক ইউ। ইসরাত সুমান 55। ইসরাত সোমা, ইয়েস স্যার। তুমি বলো তুমি কি শিখতে পেরেছো আজকে ক্লাসে? স্যার মেইনলি আজকে আলোচনা হইল সমাজটা কিসের উপর ডিপেন্ড করে চলে, বা আমরা সমাজটা থেকে টেকনোলজি বেসড সমাজটা কিভাবে চলতে পারে, এটার ইফেক্ট কি পড়তেছে, আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে, এটা কিভাবে চেঞ্জ হচ্ছে বা কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হচ্ছে, এগুলো চেঞ্জের ফলে আমাদের মধ্যে কি ধরনের পরিবর্তন আসতেছে, স্যার মোটামুটি এই জিনিসগুলা। গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি নাইস আনসার। আহসান হাবিব মুহিত, আহসান হাবিব মুহিত 81। এই ক্লাসে আছো? শুনতে পাচ্ছ? রেসপন্স না করলে তো বোঝা যাবে না যে তুমি আসলে ক্লাস করেছো কিনা, নাকি খালি ডিভাইস ওপেন করে অন্য কোথাও চলে গিয়েছো। জি স্যার। ক্লাসে থাকতে হবে সাথে সাথে। স্যার বলো। স্যার আজকে শিখলাম হলো সমাজ ব্যবস্থাটা কি, আমাদের সমাজ মানে কিসের কিসের উপর ক্লাসিফিকেশন করা হয়েছে, তারপর স্যার আমাদের সমাজের মানে কিসের কিসের উপর ভিত্তি করে চলে, নিয়ম কানুন কি, মানে সব সোসিওলজি কোথা থেকে কখন উৎপত্তি হয়েছে, মানে ইতিহাসটা, এগুলাই স্যার। থ্যাংক ইউ। সুস্মিতা সাহা তমা 83। জি স্যার। সমাজের ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে কোনটা তোমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে? ইন্টারেকশনের বিষয়টা, যে মানুষের সাথে মানুষের ইন্টারেকশনের যে বিষয়টা, ওইটা স্যার বেশি ইফেক্টিভ। মানুষের সাথে মানুষের যদি সম্পর্ক থাকে তাহলে ওইটা ব্যাড ইফেক্ট, তারপর গুড ইফেক্ট, এই জিনিসগুলো স্যার। তার মানে ইন্টারেকশন হচ্ছে প্রি কন্ডিশন, হ্যাঁ, টু বিল্ড এ সোসাইটি। একটা সমাজ গঠন করতে হলে অবশ্যই ইন্টারেকশনের বিষয়টা থাকতে হবে, ভালো থাকতে হবে। ইন্টারেকশন ছাড়া সমাজ গঠন হবে না। স্যার আমাদের 10টায় ক্লাস ছিল। ওকে, তাহলে হ্যাঁ, আমি আর তোমাদের সময় নিচ্ছি না, 10টা 1 বেজে গিয়েছে। হ্যাঁ, নেক্সট বৃহস্পতিবার ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ওকে।